আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে সারা দেশে ট্রাক ও রাজধানীতে চলছে অটোরিকশা ধর্মঘট, দুর্ভোগ মানুষের। উপাচার্য ও উপ উপাচার্যের অপসারণের দাবিতে বুয়েটের লাগাতার কর্মসূচি, ডিন ও বিভাগীয় প্রধানের পদ থেকে 24 শিক্ষকের পদত্যাগ। অব্যাহত দরপতনে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিক্ষোভে পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া। আসসালামু আলাইকুম, মোহসিনা রহমান আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ সহ 14 দফা দাবিতে সারা দেশে 48 ঘণ্টার ধর্মঘট পালন করছে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দাবি মানা না হলে রমজানের পর বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে জানান পরিবহন নেতারা। আর ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। জিয়া খানের রিপোর্ট। সড়ক মহাসড়কে মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ডাকাতি, ছিনতাই, শ্রমিক হত্যা এবং হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে সারা দেশে চলছে 48 ঘণ্টার ধর্মঘট। ধর্মঘটের প্রথম দিনে শ্রমিকরা রাজধানীতে ট্রাক ও কাভার্ড ভ্যানে পণ্য পরিবহন বন্ধ রাখে। এমনকি রাজধানীর বাইরে থেকেও কোনো পণ্যবাহী ট্রাক আসতে দেওয়া হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছে ব্যবসায়ীরা। ধর্মঘটের ফলে লোকসানের হিসাবই গুনতে হবে বলে জানান তারা। অনেক মালিকই গাড়ি দিবে না ভয়ে, এতে যাই বাজারে মাল কম আসবে, মালের দাম ঊর্ধ্ব করতে হবে। তারা তো আসতে না, ভয়তে আসতে না, গাড়ি ভাঙার ভয়তে। আমার কাঁচা মাল ধরেন ভাঙা রয়েছে, তারা আজ যদি গাড়ি না আসতে পারি তাহলে আমার নিম্ন আসছে 50,000 লস খাবে। পরিবহন নেতারা বলেন, দেশের ট্রাক ও কাভার্ড ভ্যানের সংখ্যা 80,000। অর্থনীতি সচল রাখতে পণ্য পরিবহন শিল্পের কোনো বিকল্প নেই। অথচ আইন প্রয়োগের নামে নেতিবাচক কর্মকাণ্ডের ফলে এই শিল্প দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবহন শিল্পকে বাঁচাতে 14 দফা দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই হাইওয়ে পুলিশ এখন আমাদের জন্য হয়ে গেছে একটা সমস্যা, কারণ ওনারা এই ডাকাতি ছিনতাই বন্ধের যত না আগ্রহী, তার চেয়ে আগ্রহী রাস্তা রাস্তা আমাদের গাড়ি ধরে কাগজপত্র চেক করে আর বিভিন্নভাবে মানে হয়রানি করে আমাদের। এর মধ্যে যদি আমাদের নিপীড়ন, নির্যাতন, হয়রানির উন্নয়ন না হয় তাহলে আমরা রোজার পরে সারা দেশের ট্রাক মালিকদেরকে, শ্রমিকদেরকে, ঢাকাইদেরকে আলোচনা করে আবার বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। ধর্মঘটের ফলে রপ্তানিমুখী পণ্য হুমকির মুখে পড়বে বলেও মনে করেন ব্যবসায়ীরা। ট্রান্সপোর্ট হরতালের জন্যই যদি এটা বেশি প্রলং করে, বেশি দিন হয়, তাহলে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হবে। রপ্তানিমুখী শিল্প অনেক ক্ষতির সম্মুখীন হবে। পরিবহন নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধান করা উচিত বলেও মনে করেন এই ব্যবসায়ী নেতা। জিয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানী জুড়ে অটোরিকশা শ্রমিকদের অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। শ্রমিক সংগঠনগুলোর দাবি, সমস্যা সমাধান না করে সরকার মালিকদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। সিএনজি অটোরিকশা সেবা খাতে দুর্নীতি ঠেকাতে বাধ্য হয়েই ধর্মঘট করতে হচ্ছে তাদের। মিরাজ মেজর রিপোর্ট। ধর্মঘটের কারণে রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতেও চোখে পড়েনি কোনো সিএনজি অটোরিকশা, তাই বাড়তি চাপ পড়ছে বাসগুলোর ওপর। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। সিএনজি পাওয়া যাচ্ছে না, 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। আমার এক জায়গায় যাব, আমার খুব প্রয়োজন, আমি পেশা ডাক্তার তো। জি, আমি প্রেগনেন্ট মহিলা, সিএনজির জন্য মানে বাস উঠতে পারি না, সিএনজি খুঁজতেছি, সিএনজি পাই না। রাস্তায় বের হওয়া 2-1টি সিএনজি অটোরিকশা চালকরা জানালেন, মালিকদের চাপে বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে তাদের। তবে আন্দোলনের প্রতি সমর্থনও জানান তারা। জানি মালিকে বলছে যে অপরাধ উঠেই নিছে, পরে ভোরে আমরা ফজরের নামাজ পড়ে বাইরেই যাই তো বিপদে পড়ছি। 7টা হইতে গাঞ্জাম আরাম। আজকের এই ধর্মঘট ওই মালিকদের জন্য, আর ওই যে সাজান ট্রাফিকের রাস্তাঘাটে জ্বালা যন্ত্রণা করে ক্রিয়াকাণ্ড দেওয়া, এই কারণে আর কি। এদিকে শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, সরকারের নজরদারি না থাকায় একদিকে মালিকদের বেশি ভাড়া জমা, অন্যদিকে পুলিশের বেপরোয়া চাঁদাবাজিতে নাজেহাল হচ্ছেন চালকরা। ফলে মাসুল গুনছেন যাত্রীরা। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, শ্রমিকদের রুটি 10 দফা মানিয়ে নেওয়ার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের 10 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার ধর্মঘট চলছে, এই ধর্মঘট চলতেই থাকবে। মোবাইল কোর্ট বসেন, যেই মালিক 600 টাকা
বেশি জমা নেবে সেই মালিকের গ্যারেজে তালা দেওয়ার ব্যবস্থা করেন। যাত্রী সাধারণ ভোগান্তিতে পড়ে, এটা কিন্তু আমাদের কাম্য ছিল না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলতে চাই, আমাদের দাবিগুলো নিয়ে অনতিবিলম্বে আমাদের সাথে আলোচনায় বসুন। এই সেবা খাতটি বাঁচাতে অবিলম্বে শ্রমিকদের 10 দফা দাবি মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে বলেও জানান শ্রমিক নেতারা। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। মহাসড়কগুলোকে চাঁদাবাজি হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ ব্যাপারে পুলিশের আইজিবিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া সিএনজি অটোরিকশা চালকদেরকে পুলিশের চাঁদাবাজির অভিযোগ প্রমাণের অনুরোধ করেছেন মন্ত্রী। সভা করেছি, সভা করে হাইওয়ে পুলিশ সহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সকল পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো রকমের চাঁদাবাজি রমজান মাসে কেন কোনো সময় যাতে না হয় সে ব্যাপারে বলা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ভিসি ও প্রো ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনের মুখে আগাম বন্ধ করে দেওয়ার পর এবার একযোগে পদত্যাগ করলেন বিভিন্ন পদে থাকা বিশ্ববিদ্যালয়ের 24 জন শিক্ষক। একই সঙ্গে চলছে শিক্ষক শিক্ষার্থীদের লাগাতার অবস্থান ধর্মঘট। তাদের সঙ্গে যোগ দিয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও। এদিকে কিছুক্ষণ আগে জরুরি সিন্ডিকেট বৈঠক শুরু হয়েছে। আলী আহমেদ ও দিনা আমিনের সহায়তায় রিপোর্ট করছেন সারোয়ার সুমন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ভিসি প্রবেশের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বেশ কয়েক মাস আগে থেকেই আন্দোলন করে আসছিল বুয়েট শিক্ষক সমিতি। দেশের গুরুত্বপূর্ণ এই বিদ্যাপীঠের পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন স্বয়ং প্রধানমন্ত্রীও। কিন্তু এরপরও আশানুরূপ ফল না পাওয়ায় আবারও এ মাস থেকে আন্দোলন শুরু করে বুয়েট শিক্ষক সমিতি। ঘোষণা দেয় লাগাতার আন্দোলনের কর্মসূচি চলছে এবং এখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই এখানে অবস্থান নিয়েছেন এবং এই অবস্থান কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত না উপাচার্য এবং উপোপাচার্য সরে যাচ্ছেন। এবং আমরা আশা করছি ওনারা শীঘ্র এখান থেকে সরে যাবেন এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরে আসবে। এর আগে মঙ্গলবার শিক্ষকদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার ভেঙে 11 জুলাই থেকে 24 আগস্ট পর্যন্ত আগাম রোজা ও ঈদের ছুটি ঘোষণা করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা। প্রতিবাদে মঙ্গলবার রাতেই মিছিল বের করা হয়। সারোয়ার সুমন, 21 টেলিভিশন। সূচকের ব্যাপক উত্থান পতন ও বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে বুধবারের লেনদেন শেষ হলো দেশের পুঁজিবাজারে। সকালে ব্যাপক নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হলেও শেষ ঘণ্টার নাটকীয়তায় সূচক ফেরে ঊর্ধ্বমুখী ধারায়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় থাকলে বাজার ইতিবাচক ধারায় ফিরবে। সঞ্জয় অধিকারী রিপোর্ট। পুঁজিবাজারের ধস ঠেকাতে সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ না দেখা গেলেও বুধবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এদিন বিনিয়োগকারীদের রাস্তায় দাঁড়াতেই দেয়নি পুলিশ। লেনদেন শুরুর 1 ঘন্টার মাথায় ডিএসইর সাধারণ সূচক প্রায় 150 পয়েন্ট কমে গেলে রাস্তায় নেমে আসার চেষ্টা করেন বিনিয়োগকারীরা। তখনই তাদের রুখতে মারমুখী হয়ে ওঠে পুলিশ। বিনিয়োগকারীদের ধাওয়া দিয়ে এলাকা ছাড়া করার পাশাপাশি ভাঙচুর করে বন্ধ করে দেওয়া হয় ডিএসইর সামনের সব দোকানপাট। ধারাবাহিক পতনের পাশাপাশি পুলিশের এমন তৎপরতায় ক্ষোভ প্রকাশ করেন বিনিয়োগকারীরা। আমরা কি অন্যায় করেছি পুঁজিবাজারে এসে আজকে এইভাবে প্রশাসন দিয়ে আজকে আমাদের বাকরুদ্ধ করে আমাদের টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। আমরা 16 কোটি মানুষের কাছে বিচারটা দিয়ে গেলাম। আমরা কোনো কিছু এমন কিছু করি নাই যেটা অমানবিক। এখানে আমাদের কোনো রেকর্ডে নাই যে আমরা অমানবিক কিছু করছি। এরপর থেকে আমাদের কেন এখানে দাঁড়াইতে দিবে না? পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে বাজারটাকে তুলে নিচ্ছে। বাজার শেষ, আমরা শেষ হয়ে গেছি। আমরা যে দুইটা কথা বলবো আমাদের কথা বন্ধ, স্তব্ধ করে দিয়েছে। আমরা কথাও বলতে পারতেছি না। এমনকি পুলিশ এইভাবে বলতেছে যে আপনারা জোরে কথা বলতে পারবেন না। কোন দেশে বাস করছি আমরা? তবে পুলিশের দাবি, তারা বিনিয়োগকারীদের রাস্তায় দাঁড়াতে কোনো বাধাই দেননি। বিনিয়োগকারীরা ট্রেড করছেন, তারা তো সমস্যা নেই। ট্রেড তো হচ্ছে, সমস্যা নেই তো। ট্রেড তো বন্ধ নেই, ট্রেড তো হচ্ছেই। না না, এটা সবসময় তারাও থাকে, আমরাও থাকি। এটা তাহলে তাদেরকে দাঁড়াতে দিচ্ছেন না কেন আপনারা? আজকে না, ট্রেড চলছে তো, দাঁড়াতে দেবো না। কোথায় দাঁড়াবেন তারা? তারা যেখানে দাঁড়াতে যাচ্ছে সেখানেই তো আপনারা বাধা দিচ্ছেন। না, এটা অভিযোগ সত্য না। ধারাবাহিক মানে দর পতনের জন্য আইন শৃঙ্খলা অবনতির সম্ভাবনা ছিল, যার জন্য আমরা একটু সতর্ক আর কি। বাজার বিশেষজ্ঞদের মতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় হলে বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
কেটে যাবে লেনদেনের খরাও। লেনদেন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে এটা আসলে সত্যি একটা ভয়ের কারণ। সুতরাং এখন উত্তরণের উপায় হলো এখানে ট্রেড ভলিউম বাড়াতে হবে, আর ট্রেড ভলিউম বাড়াতে হলে আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগে আসতে হবে। শেষ ঘন্টার ম্যাজিকে দরপতন কাটিয়ে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে 88 পয়েন্ট। একই সঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানেরও। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কার খাতিরে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বাতিল করেছে, এটাই এখন বড় প্রশ্ন বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত মুনাফা করলে কঠোর ব্যবস্থা নিতে ডিসিদের প্রতি বাণিজ্য মন্ত্রীর নির্দেশ। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। বিএনপির আমল থেকে যোগাযোগ খাতে বিশ্ব ব্যাংক অর্থ বন্ধ করলেও রাস্তাঘাট নির্মাণ যেমন বন্ধ হয়নি, তেমনি পদ্মা সেতু নির্মাণও থেমে থাকবে না। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী একথা বলেছেন। কার খাতিরে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বাতিল করেছে, এটাই এখন বড় প্রশ্ন বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে দুর্নীতির অপবাদ দিলেও জনগণ সরকারের সঙ্গেই রয়েছে। সাজেদ রুমেলের রিপোর্ট। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বক্তারা আওয়ামী লীগের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই, উন্নয়নমুখী শাসন আর বিএনপির দুঃশাসন, অত্যাচার, দুর্নীতির কথা তুলে ধরেন। তবে এসবের পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তৃতায় বারবারই চলে আসে পদ্মা সেতু প্রসঙ্গ। আজকের পত্রিকায় দেখবেন তারাই কোনো একটা কোম্পানিকে পরামর্শক নিয়োগ দেওয়ার জন্য চাপ দিয়েছিল, সেটাও তদন্তে বেরিয়েছে। যখন তারা কাউকে চেয়েছে পায় নাই, অমৃতসুতা খুঁজেছে। হ্যাঁ, তাদের অনেক শক্তি আমরা জানি, কিন্তু কার খাতিরে তারা এইভাবে বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা করলো, সেটাই আমার প্রশ্ন। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সরকারকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার ভুল চেষ্টা হয়েছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। আমরা যে অন্যায় করি নাই, সেই অন্যায়ের অপবাদ দিলে পরে সেটা কখনো গ্রহণযোগ্য না। কিন্তু এই বাংলাদেশের মানুষ, তাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া আমি পেয়েছি। প্রধানমন্ত্রী বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চান, তাদের আমলেও দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক যোগাযোগ ও বিদ্যুৎ খাতে অর্থায়ন বন্ধ করেছিল। ইনশাআল্লাহ এই পদ্মা সেতু আমরা নির্মাণ করব। অনেকেই বলেছেন, আমি দেখি দেশের অর্থ নাকি করা যাবে না। তাদের কাছে আমার প্রশ্ন, সেই বিএনপি সরকারের আমল থেকে যোগাযোগ খাতে ওয়ার্ল্ড ব্যাংকের সব টাকা পয়সা তো বন্ধ ছিল। আর বন্ধ ছিল তাই বলে কি বাংলাদেশে রাস্তাঘাট হয় নাই, পুল ব্রিজ হয় নাই? নিশ্চয়ই হয়েছে। এই 7-8 বছর 10 বছর তো অনেক কিছু হয়েছে, একেবারে হয় নাই তা না। বঙ্গবন্ধুর স্বপ্নে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, আত্মত্যাগ ও জনকল্যাণে মহান আদর্শ নিয়ে এগিয়ে যেতে হবে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মতো। কারণ ক্ষমতায় তো আমরা নতুন না। 1954 সালে আমার আব্বা এই দেশে মন্ত্রী ছিলেন। সাজেদ রোমেল, একুশে টেলিভিশন, ঢাকা। আমি মন্ত্রীর মেয়ে ছিলাম। রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত মুনাফা করলে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বাণিজ্য মন্ত্রী। একই বৈঠকে ঈদকে সামনে রেখে যে কোনো মূল্যে সড়ক চলাচল যোগ্য রাখার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী। অন্যদিকে কৃষি উন্নয়নে আরও জোর দেবার নির্দেশ দিয়েছেন মতিয়া চৌধুরী। মাহাতি ফারুকের রিপোর্ট। ডিসিদের সম্মেলনের দ্বিতীয় দিনে সচিবালয়ের মন্ত্রিপরিষদের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বাণিজ্য মন্ত্রী। আলাদা বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী ও এলজিআরডি প্রতিমন্ত্রী। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী সাংবাদিকদের বলেন, রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা ধারণা করছি যে রমজানের আগে কিছু প্যানিক বাইং হয়তো হচ্ছে, কিছু মানুষে অগ্রিম কিনে নিচ্ছে, এই কারণে হয়তো চাহিদার কিছু বৃদ্ধি হচ্ছে। যাই হোক, ব্যবসায়ীদেরকে ব্যাপারে ডিসিদেরকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে তাদের যুক্তিসঙ্গত মুনাফার বেশি যদি তারা মুনাফা নেন এবং তারা যদি প্রমাণ করতে না পারেন যে দামে তারা বিক্রি করছেন সেটা যুক্তিসঙ্গত দাম, তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য এবং কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। যোগাযোগ মন্ত্রী জানালেন, রমজান, বর্ষা ও ঈদকে সামনে রেখে সড়ক যান চলাচলের যোগ্য রাখতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলোকে যানবাহন চলাচলের উপযোগী রাখতে হবে যে কোনো মূল্যে।
এবং জেলা পর্যায়ে ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন মোবাইল ইউনিট নিয়ে মুভ করেন। অন্যদিকে অঞ্চল ভিত্তিক কৃষি উন্নয়নে জোর দিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন কৃষিমন্ত্রী। এত বেশি খরচ করার বদলে সেখানে বর্ষা মৌসুমে ধান এবং অন্যান্য কিছু করা, আর শীতকালে হাই ভ্যালু ক্রপ করা, আর এদিকে যেখানে পানির অভাব থাকে না সেই সুযোগটা আমরা সদ্ব্যবহার করব এবং তারা আমাদের সঙ্গে পরিপূর্ণ একমত। এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি ও জেলা প্রশাসকদের মধ্যে সমন্বয়ের অভাব না থাকলেও কিছু স্নায়ু মতবিরোধ রয়েছে, সেগুলোকে দূর করতে হবে। জেলা প্রশাসনের সঙ্গে আর নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে কোনো মতপার্থক্যতা নেই। মাহাথির ফারুকী, 21 টেলিভিশন, ঢাকা। বিডিআর বিদ্রোহের বিচার বন্ধ ও র্যাবের বিলুপ্তি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বিরোধী দলের বিদেশে লবিস্ট নিয়োগের ফসল বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে প্রেস ক্লাবে মানবাধিকার বিতর্ক প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। আইন প্রতিমন্ত্রী এসব দেশি বিদেশি এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড মিজানুর রহমান হিউম্যান রাইটস ওয়াচ সহ হংকং ভিত্তিক একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনেরও তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটা জাতিকে হঠাৎ আন্তর্জাতিকভাবে এত আক্রমণ করার কারণ তিনি বুঝতে পারছেন না। 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশে অনেক ভালো কাজ করেছে। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে গার্মেন্টস সেক্টরকে চ্যালেঞ্জ জানাতে কৃষি খাতকে এগিয়ে আসার আহ্বান জানালেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বুধবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বীজ মেলা ও সেমিনার 2012 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মানসম্পন্ন বীজের নিশ্চয়তা স্লোগানে শুরু হওয়া 3 দিনের এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড আব্দুর রাজ্জাক এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। সমাহিত করা হলো সার্বীয় বাহিনীর হাতে গণহত্যার শিকার 500-রও বেশি বসনীয় নাগরিককে। 1995 সালে সার্বিয়া বাহিনী এদের হত্যা করে। গণহত্যার পর বসনিয়ার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে 520 জনের মৃতদেহ। এরপর ডিএনএ পরীক্ষার মাধ্যমে এদের পরিচয় শনাক্ত করা হয়। 1995 সালের জুলাইয়ে সার্বীয় বাহিনীর হাতে 8000 নারী ও শিশু নিহত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপের সবচেয়ে বড় হত্যাকাণ্ড বলে বিবেচনা করা হয়। গণকবর থেকে এখনও প্রতিনিয়ত উদ্ধার করা হচ্ছে লাশ। ফেডারেশন শিল্ড কাপ দিয়ে শুরু হবে ফুটবলের নতুন মৌসুম। বিকেলে এক সংবাদ সম্মেলনে বাফুফে কর্মকর্তারা ফুটবলের পরবর্তী বর্ষপঞ্জি ঘোষণা করেন। এছাড়া এবছরই ঢাকায় একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। এদিকে সারা বছরই ফুটবল মাঠে রাখার পাশাপাশি দেশব্যাপী ছড়িয়ে দিতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান বাফুফে কর্তারা। এজন্য জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে বছরে 2টি বাধ্যতামূলক লিগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী প্রত্যেক দলের অনূর্ধ্ব 16 দল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরেকবার। পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে সারা দেশে ট্রাক ও রাজধানীতে চলছে অটোরিকশা ধর্মঘট, দুর্ভোগ মানুষের। উপাচার্য ও উপ উপাচার্যের অপসারণের দাবিতে বুয়েটে লাগাতার কর্মসূচি, ডিন ও বিভাগীয় প্রধানের পদ থেকে 24 শিক্ষকের পদত্যাগ। অব্যাহত দরপতনে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিক্ষোভে পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ ইন করুন 21-tv.com এই ওয়েবসাইট।